আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। 4 আগস্ট 2024 সেনাবাহিনী ঘোষণা করেছিল তারা জনতা যদি ব্যাপক আকারে হাজির হয় তারা গুলি চালাবেন না। আজকে ডিসেম্বরের 6 তারিখ হোক বা 7 তারিখ হোক, যদি শেখ হাসিনা পৌঁছন তাহলে সেনাবাহিনীকে সিদ্ধান্ত নিতে হবে সেই লাখো লাখো জনতার উপরে গুলি চালাবেন। ফলে সেই সিদ্ধান্তটা এখন আর্মির টেবিলে। 5 মাস সময়, এর মধ্যে কি ঘটবে, এর মধ্যে দেশে কি ঘটবে, আন্তর্জাতিক স্তরে কি ঘটবে, অনেক কিছু দেখার বিষয় আছে। শুনলাম যে আপনাদের ওখানকার কিছু সিনিয়র সাংবাদিক তারা প্রশ্ন করেছেন যে শেখ হাসিনা কি আদৌ জীবিত আছেন কিনা, বা আসলে তিনি জীবিত নন। এটা তো ভারত সরকারের প্রতি বড় ধরনের একটা লাঞ্ছনা। তিনি ভারত সরকারের অতিথি, তাকে তার জীবনের নিরাপত্তা নিয়ে এরকম প্রশ্ন তোলা, এটা ভারত সরকারের বিরুদ্ধে প্রশ্ন। অবশ্যই শেখ হাসিনা ইস্যুতে আমি প্রথমেই একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে যে তিনি ভিডিও কনফারেন্সে কেন আসছেন না? তিনি ইমেইলে বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকার দিচ্ছেন, তিনি রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন 1 ঘন্টা ব্যাপী টেলিফোনে। এর আগে সম্ভবত আপনার সাথেও কথা বলেছেন টেলিফোনে, এবং আপনি নিজেও বলছিলেন যে তিনি খুব দ্রুত ভিডিও কনফারেন্সে আসবেন, প্রকাশ্যে আসবেন। কেন তিনি এখনো পর্যন্ত প্রকাশ্যে আসছেন না? এই প্রশ্ন এখন বাংলাদেশ থেকে অনেকেই তুলছেন। দেখুন, অনেক বিষয় তো নিশ্চিতভাবে তিনি হয়তো পর্যায়ক্রমে সিদ্ধান্ত নিয়েছেন তার রণনীতি, কিভাবে তিনি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তার মত প্রকাশ করবেন। প্রথমে অডিওতে বলছিলেন, প্রথমে ইমেল মারফত তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন, তারপরে তিনি অডিওতে দেওয়া শুরু করেছেন। কারণ বহু সাংবাদিক তারা এখন জানতে চাইছেন যে প্রকৃতপক্ষেই শেখ হাসিনা যদি অডিওতে, বিশেষ করে পশ্চিমা সংবাদ মাধ্যমের একটা বড় শর্ত হলো যে তারা কোনো ইমেল ইন্টারভিউ ছাপেন না। তারা যিনি ইন্টারভিউ দিচ্ছেন তার সঙ্গে তারা কথা বলে নিশ্চিত হতে চান, তবেই তারা ছাপতে পারে। যে কারণে একবার ব্লুমবার্গ তার কোনো ইন্টারভিউ ছাপেনি, কিন্তু আমি শুনেছি ব্লুমবার্গও তার ইন্টারভিউ নিয়েছে, এবং সেটা অডিওতেই ইন্টারভিউটা হয়েছে। স্বাভাবিক, যারা প্রশ্ন করছেন বা যাদের মনের মধ্যে প্রশ্ন, নিশ্চয়ই ভিডিও করার ক্ষেত্রে একটা সমস্যা থাকে যে আজকালকার দিনের ভিডিও ট্র্যাকিং খুব সহজেই করা যায়, লোকেশনটা জানা যায়। হয়তো সেই নিরাপত্তার কারণে তিনি করছেন না, কিন্তু আমি জানি উনি বলেছেন যে ক্রমশই ধীরে ধীরে তিনি প্রকাশ্যে আসবেন এবং প্রকাশ্যে ভিডিও মারফত ইন্টারভিউ দিতে পারেন। আমি বলছি না সেটা কবে দেবেন। আমার মনে হয় তিনি যখন ঘোষণা করছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন, হয়তো তার আগেই সেই ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন এবং তিনি হয়তো ঘোষণা করবেন। এই প্রসঙ্গেই বলে রাখা ভালো যে আমি শুনলাম যে আপনাদের ওখানকার কিছু সিনিয়র সাংবাদিক তারা প্রশ্ন করেছেন যে শেখ হাসিনা কি আদৌ জীবিত আছেন কিনা। এবং এই সিনিয়র সাংবাদিকদের কাছে হাস্যকর প্রশ্ন। তার কারণ হচ্ছে যে ভারত সরকারের তিনি অতিথি হিসেবে রয়েছেন, এটা তার নিরাপত্তা, তার জীবনের নিরাপত্তা, তার শারীরিক সুস্থতা সবটাই দেখভাল করছেন ভারত সরকার। আমার মনে হয় তারা এই প্রশ্নগুলো ঢাকায় যে হাই কমিশন আছে সেখানে প্রশ্ন করলেই জবাব পেয়ে যাবে, এতদূর দিল্লি পর্যন্ত আসার প্রয়োজন নেই। এবং ওখানে বাংলা ভাষায় কথা বলতে পারেন হাই কমিশনার আছেন, তিনি জবাব দিয়ে দেবেন শেখ হাসিনার বর্তমান অবস্থান বা বর্তমান পরিস্থিতি কি। দ্বিতীয়ত, যে রয়টারের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে দেখুন 3 জনের বাইলাইন আছে, কিন্তু একজনের নয়। একজন হয়তো কলকাতা ভিত্তিক সাংবাদিক, আর একজন ঢাকা ভিত্তিক সাংবাদিক, আর একজন লন্ডনের তাদের মূল অফিসের তার একজন, তিনি এডিট করেছেন ইন্টারভিউটা, তারও নাম দেওয়া আছে ইন্টারভিউ নিচে। ফলে এদের 3জনকে তো খুব সহজেই তারা যোগাযোগ করতে পারেন, তাদের কাছেই জেনে নিতে পারেন। মানে এটা অন্য মাধ্যমে প্রশ্ন না করে যিনি ইন্টারভিউ নিয়েছেন তার সঙ্গে বা ঢাকায় একটা রয়টার্স এর অফিস আছে, তাহলে সেখানেও তারা জিজ্ঞেস করলে তাদের এই সন্দেহ নিরসন হবে। এখন এটা থেকে বোঝা যায় একটা জিনিস, এই সমস্ত সাংবাদিক শেখ হাসিনা সম্পর্কে খুবই তারা বিব্রত বোধ করছেন। সরকার পক্ষ কিছু বলছেন না, কিন্তু সরকারের হয়ে তারা তাদের সরকারের উদ্বেগ তারা প্রকাশ করছেন, শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন, সোজা কথা। আপনি যখন প্রসঙ্গটি তুললেন, হ্যাঁ, এরকম অনেকেই বলছেন যে তিনি কি আদৌ বেঁচে আছেন কিনা, তিনি কেন প্রকাশ্যে আসছেন না, কেন তাকে ইমেইলে ইন্টারভিউ দিতে হচ্ছে, কেন টেলিফোনে ইন্টারভিউ দিতে হচ্ছে, টেলিফোনে ইন্টারভিউ গুলো আবার
এআই দিয়ে তৈরি করা কিনা, এসব কথার কি কোনো ভিত্তি আছে? প্রথম কথা হচ্ছে আমি নিজে ওনার সঙ্গে কথা বলেছি, হ্যাঁ, এবং আমি বলবো না যে আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করেছি, কিন্তু আমি জানি উনি সুস্থ সবল এবং প্রতিদিন প্রতিনিয়ত প্রায় আপনি ধরতে পারেন 1 সপ্তাহ অন্তর অন্তর দেশের বিদেশের বিভিন্ন প্রান্তের আওয়ামী লীগের নেতারা তার সঙ্গে দেখা করছেন, এবং সেটা ভারত সরকারের অনুমতি নিয়েই দেখা করছে। কয়েকদিন আগে অস্ট্রেলিয়া, লন্ডন, কলকাতা থেকে বেশ কিছু আওয়ামী লীগ নেতা তার সঙ্গে সাক্ষাৎ করে গেছেন। অনেক কেউ কেউ তো আমার সঙ্গে তারা ছবিও দিয়েছেন ফেসবুকে, কেউ কেউ দেখেছেন, দেখে অনেকে ফোনও করেছেন। কিন্তু ফলে তারা তো নিশ্চয়ই বাংলাদেশের সাংবাদিক, ফলে তারা সেই সমস্ত নেতৃবৃন্দের সঙ্গেও তো কথা বলে দেখতে পারে। হচ্ছে প্রত্যেক নেতাই এরকম একটা অসত্য কথা বলবেন যে এআই মাধ্যমে করা হয়েছে বা আসলে তিনি জীবিত নন। এটা তো ভারত সরকারের প্রতি বড় ধরনের একটা লাঞ্ছনা। তিনি ভারত সরকারের অতিথি, তাকে তার জীবনের নিরাপত্তা নিয়ে এরকম প্রশ্ন তোলা, এটা ভারত সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা। সেই জন্য বললাম খুব সহজ উত্তর হবে রয়টার্স এর অফিস। এবং তারা তো যখন রয়টার্স এর মতো একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদ সংস্থা, তার বিশ্বাস যোগ্যতা নিয়ে এরা প্রশ্ন তুলছেন, এরা কোন ধরনের সাংবাদিক আমি জানি না। এবং আপনাকে এটাও বলে, আমি যতদূর জানি আরো 1 ডজন সাংবাদিক অপেক্ষায় আছেন তার ইন্টারভিউর জন্য। তার মধ্যে সবাই ভারতীয় নন, তার মধ্যে চীন আছে, জাপান আছে, এবং চীন জাপানের সংবাদ সংস্থাগুলোর ইন্টারভিউ কয়েকদিন পর হয়তো দেখতে পাবেন না। তো আমি এটা যতদূর জানি, ফলে এতগুলো লোক সারা পৃথিবী জুড়ে একটা এআই এর সঙ্গে কথা, যারা এআই বিষয়ে অভিজ্ঞ, সোজা কথা হচ্ছে শুনুন, ডিসেম্বরে তাকে সশরীরে দেখতে পাবেন, এটা তার ঘোষণা। ফলে তখন দেখে নেবেন এআই হাঁটছে না শেখ হাসিনা সশরীরে হাঁটছে। সশরীরে তিনি হাঁটবেন বা বাংলাদেশে ফিরবেন, আমি সে বিষয়ে আসবো। তার আগে আরেকটা প্রশ্ন, যে ইন্টারভিউটি এনডিটিভিতে এবং পরবর্তীতে আবার একই বিষয়ে রয়টার্সে এলো, তারপর থেকে এই বিষয়গুলো আবার নতুন করে চালু হয়েছে যে ভারত আসলে তাকে, মানে শেখ হাসিনাকে কোন স্ট্যাটাসে রেখেছে, তার যে যে কঠোর নিরাপত্তা দেওয়া হচ্ছে, এর রিজনটা কি? কেন অন্যদের মতন তিনি স্বাধীনভাবেও ঘোরাফেরা করতে পারছেন না? কেন তাকে একটা বিশেষ জায়গায় একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রেখে দেওয়া হয়েছে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোন স্ট্যাটাস তাকে দেওয়া হচ্ছে, এই বিষয়টা আপনি একটু ক্লারিফাই করবেন? তার স্ট্যাটাস হচ্ছে যে তিনি একটি বিদেশি রাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী, তার জীবনে সংশয় ছিল, সেজন্য তাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে। এবং এও বলেছে ভারত সরকার যে তিনি যখন যেদিন যা চাইবেন, এভাবে তিনি যেখানে যেতে চাইবেন সেটা যাওয়ার ব্যবস্থা ভারত করে দেবে। তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী, এই হিসাবে ভারতে আশ্রিতা, সেটাই তার স্ট্যাটাস, সেইভাবেই তাকে রাখা হয়েছে। আপনি বলতে পারেন না যেরকম কেন তাকে বাইরে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে না। 2 দিন আগে তো আপনাদের ওখানকার জঙ্গিরা তো হুমকি দিয়েছে তাকে হত্যা করবে। তার জীবনের নিরাপত্তা এই মুহূর্তে যে কোনো প্রধানমন্ত্রীর মতনই তার নিরাপত্তাকে সেভাবেই আঁটোসাঁটো করে রাখা হয়েছে, যাতে সেখানে কোনো অন্য ধরনের অবাঞ্ছিত ঘটনা না ঘটতে পারে। এবং যে কারণে এই নিরাপত্তার কারণে তার দিল্লিতে সম্ভবত 3 বার তার আবাসস্থল পরিবর্তন করতে হয়েছে। একই জায়গায় যারা দেখেছেন প্রথমবার এসে, দ্বিতীয়বার এসে তারা অন্য জায়গায় দেখেছেন, তৃতীয়বার তারা অন্য জায়গায় দেখছেন। দিল্লিতেই আছেন কিন্তু এক জায়গায় নেই। ফলে তার নিরাপত্তার কারণে এই ধরনের একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, যে কারণে তাকে হয়তো আপনারা সশরীরে দেখছেন না, বা সেটা দেখার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। কিন্তু ভিডিও মারফত হয়তো আমার মনে হচ্ছে যে এক একটি করে ধাপ তিনি এগোচ্ছেন। ফলে এগোনোর সময় আমার মনে হয়েছে এরপরে তিনি নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে আত্মপ্রকাশ করবেন। তখন আবার প্রশ্ন উঠবে এই ভিডিওটা জেনুইন কিনা, তিনি এটা এআই এর মাধ্যমে ভিডিও কিনা। মানে আমার মনে হয় সেই বিষয়টা প্রশ্ন না তুলে প্রশ্ন তোলা উচিত তিনি যেটা বলছেন সে ব্যাপারে বাংলাদেশ সরকারের মত কি। উনি বলেছেন আমি আসবো, তাহলে বাংলাদেশ সরকার তাকে কিভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেবেন, সেই বিষয়ে বাংলাদেশ সরকার যদি পরিষ্কার করেন তাহলে সেটা ভালো হয়।
হ্যাঁ, এখন বাংলাদেশ সরকার তো স্পষ্ট করে কিছু বলছে না, তবে ইনফরমালি যেমন সাবেক বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনি সোমবার একটি মন্তব্য করেছেন যে তিনি এলে তাকে জেলে যেতে হবে, জেলে যেতে হবে, এটা সবাই জানে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, তার বিরুদ্ধে রায়ও ঘোষিত হয়েছে মৃত্যুদণ্ডের, এটা তো আমরা সবাই জানি। কিন্তু আসলে কিভাবে সম্ভব, তার তো পাসপোর্ট কোন ধরনের বৈধ কাগজপত্র নেই। তাহলে তিনি যে বললেন যে তিনি আসবেন, আপনি কি ভিতরে বিষয়টি আমাদের জানাতে পারবেন যে তিনি আসলে কোন বিষয়টি বিবেচনা করে বলছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন, নাকি তিনি অপেক্ষা রয়েছেন যে বাংলাদেশ সরকার তাকে নিয়ে আসার জন্য একটা উদ্যোগ নেবে? তিনি বন্দী হিসাবে যাবেন না, কারণ ভারত সরকার তাকে বন্দী করেন। বন্দী প্রত্যর্পণ চুক্তি অনুসারে যে নিয়ম কানুন, সেগুলো বাংলাদেশ সরকার এখনো ফলো করেনি, সেগুলো সেই অনুযায়ী কোনো ব্যবস্থা নেন। 4 লাইনের চিঠি পাঠিয়েছেন, নোট ভার্বাল, এটাই বন্দী প্রত্যর্পণে কোনো আবেদন নয়, এটা একটা প্রাথমিক আবেদন। পরবর্তীকালে তাদের বিষয়ে বিশদ পদক্ষেপ যেগুলো নেওয়ার কথা সেগুলো যদি নেন, যেমন বাংলাদেশের আরো কিছু আর্থিক অপরাধী বলে চিহ্নিত, তাদের বিচার চলছে ভারতে। তারা বিচার সমাপ্ত হলে, সেখানে দোষী সাব্যস্ত হলে তখন তাদের ফেরত দেওয়ার বিষয়। আর শেখ হাসিনার ক্ষেত্রেও তাই একই নিয়ম হবে। ফলে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো বাংলাদেশ সরকারকে জানাতে হবে, এবং তার যে বিচারে যে সাজা হয়েছে সেই সাজাটা কিভাবে হয়েছে সেটা জানাতে হবে, তাই না? সেটা তো ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, তো তার এক হঠাৎ করে একটা অর্ডিন্যান্স জারি করে পুরনো আইসিটি নিয়মাবলী পরিবর্তন করে যে করা হলো, তার বৈধতা আছে কিনা, আন্তর্জাতিক স্তরে বৈধতা আছে কিনা, এগুলো বহুবিধ প্রশ্ন আছে। ফলে কিন্তু যদি সাধারণ আদালতে তার বিচার হয়, সেই বিচারের জন্য তিনি বন্দী হয়ে সেই বিচারের সম্মুখীন হতে পারে, এবং তাকে ফেয়ার ট্রায়ালের জন্য তার পছন্দের আইনজীবী দিতে হবে। এটা তো নয় বিচারপতি, প্রসিকিউটর এবং মানে যে বিবাদী পক্ষের আইনজীবী সবই একই দলের, এটা তো হয় না কখন। এটাকেই তো ক্যাঙ্গারু কোর্ট বলা হয়, যেটা আইসিটিতে হয়েছিল আর কি। ফলে আমি যেটা মনে করি, তিনি যেতে চাইছেন, তিনি ধরুন, আমি কথার কথা এটা বলেছিলাম, এটা অনেকে হয়তো সেভাবে ভাবছেন যে তিনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে বেনাপোল পেট্রাপোল হয়ে যাবেন, সেটা না। আমি বললাম, আমি এটা প্রতীকী অর্থে বলছিলাম যে একবার অনেককাল আগে একবার জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা, যদি ধরুন একদিন সুযোগ হয় আপনার যাওয়ার, আপনার দেশে কিভাবে আপনি যাবেন, কিভাবে যেতে ভালো পছন্দ করবেন? বলেছেন, আমার তৈরি করা পদ্মা সেতু দিয়ে আমি যাব। পদ্মা সেতু দিয়ে গিয়ে আমার পথে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া যাব। তো সেই পথটা তো অবশ্যই বেনাপোল পেট্রোপল হয় না, যদি পদ্মা সেতু দিয়ে উঠতে হয়। এবং তার আবেগের তারপরে জায়গা তিনি থেকে তিনি মেট্রো রেলে বলেছেন। চেপে ঢাকা সদরে আসবেন, গণভবনের কাছে মেট্রো রেলে চেপে। তো এটা ওনার একটা স্বপ্ন। এখন স্বপ্নটা বাস্তবায়ন হবে কি হবে না সেটা তো ভবিষ্যৎ বলবে, 5 মাস বাকি আছে। তবে এবার ওটি কোনো যেমন ঘোষণা করেছেন, পরিকল্পনা আমি নয়, তার ওটি কোনো পরিকল্পনাও নয়, ওটি তার একটা ইচ্ছা, একটা ডিজায়ার, ইচ্ছাই, ডিজায়ার স্বপ্ন। ডিজায়ার ডিজায়ার আহ, ঠিক কথা। আমি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম ভারত সরকারের প্রসঙ্গে, সেটি হচ্ছে যে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তের সঙ্গে ভারত সরকারের কতটুকু সম্পৃক্ততা? নিশ্চয়ই ভারতের এখানে কোনো রোল আছে, ভারতের নানান ধরনের হিসেব আছে, এবং নিঃসন্দেহে ভারত, আমরা যতটুকু জানি, এখনো বাংলাদেশে আওয়ামী লীগের উপরে তারা আস্থা রাখে। আহ সেটি ভারতের স্বার্থেই হোক, এটি অপরাধ দৃষ্টি আমরা জানি না, প্রত্যেক রাষ্ট্রই তার স্বার্থের কথা চিন্তা করবে। এবং যে ল্যান্ড বাউন্ডারি রয়েছে, আমাদের দীর্ঘ সীমান্ত রয়েছে, সবকিছু মিলিয়ে একটা সব জায়গা তো আওয়ামী লীগের প্রতি ভারত সবসময় রয়েছেই। সেই জায়গা থেকে ভারতের এইখানে ইনভলভমেন্টটা কতটুকু? দেখুন, আমি এটা জানার চেষ্টা করেছিলাম, আর আনুষ্ঠানিকভাবে ভারত সরকার কিছু এ ব্যাপারে কোনো মতামত দেয়নি। আপনি যেটা বলছেন, যেরকম আপনাদের ওখানকার মন্ত্রীরা অফ দ্য রেকর্ড বলছেন, আমাদের এখানেও কিছু অফ দ্য রেকর্ড কথা হয়েছে। সেই কথাতে তারা বলছেন তারা এই বিষয়টা নিয়ে এমন কোনো পরামর্শ তারা শেখ হাসিনাকে দেননি যে আপনি এই কথাটা বলুন যে আপনি ওখানে যাবেন। তাদের ভারত সরকারের কোনো ভূমিকা বিষয় নেই। এখন এবার এটাও ঘটনা যে তিনি যে এতগুলো ইন্টারভিউ দিচ্ছেন, বলছেন বা কথা বলছেন, যা বলছে, তো ভারত সরকার তার কোনো সেক্ষেত্রে আপত্তি করেছেন এমনও কিছু না। সেটা মূলত হচ্ছে যে ভারত সরকারের বক্তব্য হচ্ছে ভারতে মিডিয়া স্বাধীন, মিডিয়া কি করবে না করবে এটা সম্পর্কটা মিডিয়ার সঙ্গে শেখ হাসিনা, এর মধ্যে ভারত সরকার নেই।
আমরা ভারতীয় মিডিয়াকে বা কোনো আন্তর্জাতিক মিডিয়াকে বলতে পারবো না নির্দেশাবলী দিয়ে যে আপনারা শেখ হাসিনার ইন্টারভিউ নিতে পারবেন না। এটা বলা সম্ভব না, এটা বলা যায় না। বরং যে সরকার বলেন সেই সরকার অগণতান্ত্রিক, তারা অস্বৈরাচারী সরকার। স্বৈরাচারী সরকারই সাধারণত মিডিয়ার উপরে নিয়ন্ত্রণ জারি করে। এটা বাংলাদেশে যেটা আমরা দেখছি বর্তমানে যে অবস্থা। তো সেক্ষেত্রে ভারত সরকারের ভূমিকা যদি বলেন, এটা ভারত সরকারের মত হচ্ছেন, আজকে এক্স এটি কাগজের সম্পাদক তিনি সিদ্ধান্ত নিলেন যে আজকে আমরা শেখ হাসিনার ইন্টারভিউ নেবো। এটাও বলে রাখি আপনাকে যে আপনাদের ভারতের যে হাই কমিশন আছে তারা কিন্তু প্রভাব বিস্তার করার আপ্রাণ চেষ্টা করেছিল যে কেন আপনারা শেখ হাসিনাকে চাপছেন বারবার। বলছে আমাদের কাছে খবর, একজন প্রাক্তন প্রধানমন্ত্রী 15 বছর প্রধানমন্ত্রী ছিলেন, এটা আমাদের কাছে মনে হয়েছে খবর, রোজ তো ছাপছি না, মাঝে মাঝে ছাপছি। তা আপনারা এমনকি এরা প্রকারান্তরে কেউ কেউ হুমকিও দিয়েছেন আপনাদের সঙ্গে সম্পর্ক রাখবো না, হাই কমিশনের প্রবেশ নিষিদ্ধ হতে পারে। তো হলে হবে, তাতে কি করা যাবে? কিন্তু তারপর থেকে তারা পিছিয়ে এসে, তার হচ্ছে ভারতে তো মিডিয়া এখনো পর্যন্ত স্বাধীন মিডিয়া না, তাকে তো নিয়ন্ত্রণ সরকার করে না। ফলে তিনি সংবাদের শিরোনামে আছেন, আলোচনার বিষয়বস্তুতে আছেন। পছন্দ করুন অপছন্দ করুন, তাকে নিয়ে কথা বলতে হবে, তাকে নিয়ে আলোচনা করতে হবে পক্ষে বিপক্ষে। সেটা হচ্ছে আমার মনে হয়েছে সেটা তার প্রথম রাজনৈতিক পদক্ষেপ। সে বিষয়ে তিনি সফল। সফল এই অর্থে আজকে আপনার সঙ্গেও 8 ঘন্টা আলোচনা করছি। এখন এটা নানা জায়গায় বাংলাদেশে তো আপনি বললেন বহু সাংবাদিক যে নানা রকম প্রশ্ন করছেন, তাদের কাছে এটা আলোচ্য বিষয়, পক্ষে বিপক্ষে যাই বলুন। এটা হলো এক। দ্বিতীয়ত এবার তার যে উদ্দেশ্য, আমি বলছি যদি তারেক রহমান সরকারকেও তো সিদ্ধান্ত নিতে হবে, সত্যিই তার তো ট্রাভেল ডকুমেন্ট নেই, ভারত সরকার নয় একটা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দিল, তাহলে সেই ট্রাভেল ডকুমেন্ট দেওয়া সত্ত্বেও তারা কি তাকে বাংলাদেশে প্রবেশ করতে দেবেন? এক। দুই হচ্ছে আরেকটা বড় চাপ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর উপর। এই কারণেই 23শে জুন প্রতিষ্ঠা দিবসে 7টা জেলায় সেনা নামিয়ে বিডিআর নামিয়ে এমন একটা কাণ্ড করলেন যে সেদিন আওয়ামী লীগের যেন পুনরুত্থান ঘটছে। ঘটেনি, কিন্তু আতঙ্কে তাই ঘটেছে। 4 আগস্ট 2024 সেনাবাহিনী ঘোষণা করেছিল তারা জনতা যদি ব্যাপক আকারে হাজির হয় তারা গুলি চালাবেন না। আজকে ডিসেম্বরের 6 তারিখ হোক বা 7 তারিখ হোক, যদি শেখ হাসিনা পৌঁছন, তাহলে সেনাবাহিনীকে সিদ্ধান্ত নিতে হবে সেই লাখো লাখো জনতার উপরে গুলি চালাবেন। সেদিন যখন চালাননি, জনতা, নিরীহ জনতার মৃত্যু যাতে না হয় তার জন্য ডিসেম্বরেও তাকে সিদ্ধান্ত নিতে হবে নিরীহ জনতার উপরে, আওয়ামী লীগ সমর্থক তাদের উপর গুলি চালাবো না। ফলে সেই সিদ্ধান্তটা এখন আর্মির টেবিলে, আর্মিকে ভাবতে হবে, সেনাবাহিনীকে ভাবতে হবে। সত্যিই তো তিনি এখন এটা স্টান্টবাজি বলে ভেবে থাকতে পারে, শেষ পর্যন্ত হাজির হলে কি করবে, তাই না? ধরুন পেট্রাপল সীমান্তে হাজির হলেন, রংপুর সীমান্তে হাজির হলেন, কি ওপর বাংলা বান্দায় হাজির হলেন, সেনাবাহিনী কি করবে? তখন তো আপনি জানেন বাংলাদেশে যে ধরনের একটা আবেগ তৈরি হয়েছে, যারা আওয়ামী লীগ পন্থী, যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আমি তো তাদের প্রত্যেকের মানে নিয়মিত আপনার সঙ্গে কথা বলতে বলতে গোটা চারেক ফোন আসছিল। তারা সকলেই হচ্ছে আমরা রেডি, প্রস্তুত, আমরা যাবো সেদিন, কবে আসছেন খালি দিনটা জানান। এই যে একটা আবেগ তৈরি করতে পেরেছেন তিনি, এটা দ্বিতীয় রাজনৈতিক সাফল্য। সঠিক, আমি রাজনৈতিক ভাবে ব্যাখ্যা করছি বিষয়টা, বুঝলেন? এর বাস্তবিক অর্থটা দেখা যাবে ডিসেম্বরে। 5 মাস সময় আছে। এর মধ্যে একটি প্রথম সারির আপনাদের সংবাদপত্র তারা বিভিন্ন চমৎকার একটি বিশ্লেষণ করেছে। 5 মাস সময়, এর মধ্যে কি ঘটবে, এর মধ্যে দেশে কি ঘটবে, আন্তর্জাতিক স্তরে কি ঘটবে, অনেক কিছু দেখার বিষয় আছে। সেই বিশ্লেষণটা আমি বলবো সেই সমস্ত জ্ঞানী গুণী সাংবাদিকরা যেন একটু পড়ে দেখেন। এটা বাংলাদেশের কাগজ, প্রথম শ্রেণীর কাগজ, তার বিশ্লেষণ। সে বিষয়টা খুব মানে একটা আমি বলবো বাস্তব ভিত্তিক একটা বিশ্লেষণ করেছে। তিনি বলেননি যে হ্যাঁ ফিরছেন, তিনি একথা বলেননি এটা স্টান্টবাজি। এখন তার কাছে মনে হচ্ছে হলে কি করতে পারে, পরিণতি তারেক রহমান সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, যেটার জন্য শেখ হাসিনা অপেক্ষা করছেন। এটা হচ্ছে 3 নম্বর সাফল্য, যে আমরা শেখ হাসিনাকে এভাবে ঢুকতে দেবো না। তিনি ঢুকতে চাইছেন কিন্তু আমরা ঢুকতে দেবো না। তার কারণ হচ্ছে তিনি বন্দি হিসেবে আসুন। ভারত সরকার তো তাকে বন্দি করেনি, ভারত তাকে বন্দি হিসেবে দেবে না, বন্দি প্রত্যর্পণ চুক্তি, তিনি নাগরিক হিসেবে যাবেন। ধরুন কথার কথা বিএসএফ যদি পুশব্যাক করে, তাহলে কি করবেন? বিজিবি কি পুশ ইন করে ফেরত পাঠিয়ে দেবেন, যেমন পাঠাচ্ছে না?
ফলে এটা নিয়ে তারেক রহমান সরকারের অন্যান্য অনেক প্রায়োরিটি যে কাজ আছে তাতে একটা ব্যাঘাত ঘটানো, আপনি খুব খারাপ ভাষায় বলতে পারেন অন্তর্ঘাত করা। এটা চতুর্থ রাজনৈতিক পদক্ষেপ, সাফল্য কিনা বলছি না, চতুর্থ রাজনৈতিক পদক্ষেপ। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইংরেজিতে খুব চমৎকার একটা কথা আছে, সেটা হচ্ছে প্রেগনেন্ট উইথ মেনি পসিবিলিটিস। অনেক সম্ভাবনাময় জীবন, সম্ভাবনার সময় আসছে। কিন্তু শেখ হাসিনা সংবাদের শিরোনামে আছেন, বাংলাদেশে নাই বা থাকুন, সারা বিশ্বে আছেন, তিনি আছেন। এবং দেখুন, গতকাল আপনি ফলো করেছেন কিনা জানি না, সজীব ওয়াজেদ জয় একটা প্রোগ্রামে এসেছিলেন লাইভ আমেরিকা থেকে, লন্ডনে যেটা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে তার বক্তব্য আমি শুনলাম। তিনি কিন্তু এই মানে ফেরা না ফেরা ইত্যাদি নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন যে 6 কোটি আওয়ামী লীগ সমর্থক এবং আওয়ামী লীগ ভোটার আছে বাংলাদেশে, তাদেরকে যদি উপেক্ষা করা হয় তাহলে বাংলাদেশ একটা গৃহযুদ্ধের মুখে যাবে। এবং গৃহযুদ্ধ, সিভিল ওয়ার শব্দটা ব্যবহার করেছেন, ইংরেজিতে ভাষণ দিয়েছেন। তো সেই গৃহযুদ্ধের কথা ভেবেই হয়তো শেখ হাসিনা এমন কোন সিদ্ধান্ত নিচ্ছেন, যেটা তারেক রহমান সরকারের পক্ষে। মানে আপনি আপনার দীর্ঘ সাংবাদিকতা জীবনে অভিজ্ঞতা, আওয়ামী লীগ বা বাংলাদেশ ভারত সম্পর্কের জায়গা থেকে যে গবেষণাগুলো এবং ব্যক্তি শেখ হাসিনাকে আপনি যেভাবে জানেন, সেই জায়গা থেকে আপনি বলছেন যে তিনি যেটি বলছেন সেটি কার্যকর করার সমূহ সম্ভাবনা। বিষয়টি তো তাই নাকি? অবশ্যই, এবং আমি এটা বিশ্বাস করি। প্রথমে আমি ভেবেছিলাম তিনি শুধু তার নেতা কর্মীদের জন্য বলছেন, কিন্তু এটা আমাকেও ইন্টারভিউতে এরকমই বলেছিলেন। কিন্তু এখন তিনি একটা নির্দিষ্ট রাজনৈতিক পদক্ষেপ নিয়ে এগোচ্ছেন বলে আমার মনে হয়। ডিসেম্বরের মধ্যে নিশ্চিতভাবে একটা কিছু ঘটবে এবং তিনি সেখানে যাবেন না। যেটা বলেছেন তিনি, আমার মনে হয় না তিনি, ধরুন তার সব থেকে বেশি মানে দুর্নাম হতে পারে যে সেটা হচ্ছে তিনি ঘোষণা করার পর গেলেন না, তাকে হাসিনা ভয় পেয়ে গেছেন। এই প্রচারও তো হবে না। সেই প্রচার তিনি নেবেন কেন? পৃথিবীর সব থেকে বেশি সময়ের থাকা মহিলা প্রধানমন্ত্রী, তাই না? এতবারের প্রধানমন্ত্রী, এবং তিনি একটা কথা বলছেন, সে কথার কোনো দাম নেই, মূল্য নেই। এটা যারা ভাবছেন, আমি বলবো তারা মূর্খের স্বর্গে বাস করে। ডিসেম্বরের জন্য প্রস্তুত হন। আমরা কিছু মানুষ এত কষ্ট করছি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য, সে কষ্টের আসলে ফলটা কি হবে যদি আওয়ামী লীগ নিজেই আত্মঘাতী থাকতে পছন্দ করে? যদি আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় যে সে আত্মঘাতী হবে, বাংলাদেশের জন্যই বা কি আশা আছে? এই ভিডিওটি শুনছেন, গত 2 দিন ধরে বাংলাদেশে আওয়ামী লীগের জন্য সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে কোন কথাটি? লীগের ফেসবুকে ঢুকলাম, আমার কাছে এটা গাত্রদাহ হচ্ছে প্রায় 1 দিন ধরে, যে এই বিষয়ে আওয়ামী লীগ দলীয়ভাবে কোনো উত্তর দিচ্ছে না কেন। ফেসবুকে ঢুকলাম, ফেসবুকটা তারা এত বেশি আবর্জনা যুক্ত করে চালায় যে এটাতে ঢোকার আসলে কোনো মানে নাই। আমরা মেনে নিয়েছি যে বর্তমানে যেহেতু জননেত্রী শেখ হাসিনা ছাড়া আর কেউ আসলে দায়িত্ব পালন করছে না, করতে পারছে না। অবশ্য ফেসবুক যারা চালায় ওদেরকেও আমি দোষ দেই না, যদি অনুপযুক্ত মানুষ দিয়ে তো আওয়ামী লীগ অনেক কিছু চালিয়েছে, আসলে কথা বলারও সময় নয়, এটাও আমি বুঝি। দায়িত্বগুলা কি তাদের পালন করা উচিত নয়? না, যে গত 2 দিনে বা 1 দিনে, আমি জানি না কোন দিনে এটা কথাটা এসে, জননেত্রী শেখ হাসিনার জন্য ব্যক্তিগতভাবে সবচেয়ে একটা জিনিস ছড়িয়ে আছে। বাংলাদেশের মূলধারার এখন তো মিডিয়া বলতে কিছুই নেই, সবই এই বাংলাদেশের, ওরাই আবার বলে ভারতের মিডিয়াগুলো গদি মিডিয়া, মোদি এবং গদি মিলিয়ে, অর্থাৎ সরকারি মিডিয়া বা মোদি সাহেবের ব্যক্তিগত মিডিয়া। অথচ দেখেন বাংলাদেশে কিন্তু পর থেকে আর কোনো কিন্তু মিডিয়া নাই, এগুলো সব হয়ে গেছে পুরোপুরি জঙ্গিদের চাটুকার, পরবর্তীতে এখন তারেক রহমানের চাটুকার। মানুষকে আপনার সাময়িকভাবে না, দীর্ঘ মেয়াদে এবং সাময়িকভাবে সবভাবেই মিডিয়া, সোশ্যাল মিডিয়া এগুলো জনমতকে প্রভাবিত করতে পারে, তাই না? শেখ হাসিনার জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছে না যে
শেখ হাসিনার বৎসরে খাবার খরচ 35 কোটি টাকা। এটা নিয়ে দেখবেন যে উত্থানের উচিত ছিল। সে কিন্তু এখনো সবচেয়ে বেশি সোচ্চার। সে হলো ওই যে ইউনুস, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের যে দূতাবাস, সেখানে যে প্রেস মিনিস্টার নিয়োগ দিয়েছে, সে কিন্তু এটাও কিন্তু অভিনব বাংলাদেশে যে সরকার দলীয় মুখপাত্র হিসাবে সে কিন্তু এখন ওয়াশিংটনের দূতাবাসের কাজ না করে অর্থাৎ তারেক রহমান সরকারের প্রেস সেক্রেটারি বা এই ধরনের কাজ করছে। জানি না, হয়তো বা তারেক রহমান এগুলো দেখে তাকে প্রেস সেক্রেটারি নিয়োগও করতে পারে। অবশ্য প্রেস সেক্রেটারি হওয়ার যোগ্যতা তার আছে, কিন্তু ছেলেটা অত্যন্ত বিষাক্ত। সেও একটা ভিডিও করেছে যে শেখ হাসিনার ডেলি সে হিসাব করে বের করেছে 10 লাখ টাকার খানা খেতেন সম্পর্কে জানে। যে গল্পটা এসছে, এটা পুরোপুরি একটা, এই তথ্যগুলা সত্যিকার অর্থে আমাদের প্রকাশ করা উচিত। হয়তো জননেত্রী শেখ হাসিনাও এই জিনিসটা খেয়াল করতে পারছেন না। গত 2 দিন ধরে তার জন্য সবচেয়ে ক্ষতিকর কিন্তু এই অপপ্রচারটা চলছে যে উনি দিনে 10 লাখ টাকার ভাত খেতেন। হ্যাঁ, এই বলছে যে কাঁঠাল খেতেন, কি এগুলো নানান ভাবে আপনার এই জিনিসটাকে মুখরোচক করে কিন্তু সব জায়গায় প্রচারিত হচ্ছে। আওয়ামী লীগের দলীয় যেসব সোশ্যাল মিডিয়া আছে, যেগুলো যতটুকুই আছে, তাদের উচিত ছিল না এটা নিয়ে বস্তুনিষ্ঠ একটা জবাব দেয়া। পেয়েছে, ঘটিয়েছে এই 3টা মিথ্যা অপবাদ দিয়ে যে দুর্নীতি করছে, গুম খুন করছে, ভারতের কাছে রাষ্ট্র বিক্রি করে দিয়েছে। তাহলে দুর্নীতি, এই ধরনের অপপ্রচার সংক্রান্ত খবর আসলে তাদের দলীয়ভাবে সবার আগে এটার কড়া জবাব দেওয়া উচিত না? এবং জবাব দেওয়ার মতো অবস্থায় তো তারা আছে। কারণ হলো দেশটা, বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এখন পর্যন্ত জানা মতে ইউনূসের আমলে। আপনি যদি এগুলার জবাব না দেন, তাহলে আপনি কি শেখ হাসিনার প্রতি দায়িত্ব পালন করলেন? চালায় ওরা হয়তো ভাবছে যে শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় আসুক কি না আসুক, এতে ওদের কিছুই এসে যায় না। এখন এইরকম যদি একটা চিন্তাধারা থেকে ওরা চালায় এবং তাদেরকে যদি শেখ হাসিনা কিছু না বলেন, কোনো নির্দেশনা না দেন, আমার মনে হয় জননেত্রী শেখ হাসিনার যারা মাঠ কর্মী আছেন তারা এইসব ব্যাপারে সোচ্চার হন। কারণ হলো শেখ হাসিনা তো এখন মাত্র আওয়ামী লীগের সম্পদ না। আওয়ামী লীগ শেখ হাসিনাকে ধ্বংস করতে পারে, আওয়ামী লীগ সেখানে তার যোগ্যতা না থাকতে পারে শেখ হাসিনার মতো মহিরুহকে রক্ষা করার ক্ষেত্রে। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার যে মাঠের কর্মীরা আছেন, যেই তৃণমূলের কর্মীদের সাথে তিনি গত 2 বছর লাগাতার মিটিং করেছেন, আপনারা একটু সোচ্চার হন। 24 ঘন্টায় জননেত্রী শেখ হাসিনাকে দিনে 10 লাখ টাকার ভাত খাওয়া একটা মনস্টার হিসাবে প্রচার করছে। আওয়ামী লীগের তরফ থেকেও কোনো জবাব নাই, আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া থেকেও কোনো জবাব নাই। আর আওয়ামী লীগের সম্পর্কে তো বাংলাদেশ থেকে কোনো পত্র পত্রিকা মিডিয়া কিছু লিখবে না। এই অবস্থায় আমার মনে হয় জননেত্রীর মাঠ পর্যায়ের কর্মচারীরা সোচ্চার হন। এই যে অদক্ষ কর্মচারী ওরা নিয়োগ করে রেখেছে মাঝখান দিয়ে, শেখ হাসিনা তো 24 ঘন্টা কাজ করছেন। এইসব জিনিস তো এইসব কর্মচারীদের দেখার কথা, তাই না? তো এটা যদি না করেন, কিন্তু আমরা এটা তো আত্মঘাতী হচ্ছে। এই আত্মঘাত থেকে আসলে জননেত্রী শেখ হাসিনাকে একমাত্র বাঁচাতে পারেন তার মাঠ পর্যায়ের কর্মীরা। এইসব আওয়ামী লীগের এই সোশ্যাল মিডিয়া পেজ টেজ এগুলোর উপর আসলে নির্ভরশীল থাকার কোনো কারণ দেখছি না। আমি আবারও বলছি, আমি অত্যন্ত বেদনাভারাক্রান্ত চিত্তে এদের বিরুদ্ধে কথা বলছি। আমি জানি যে এগুলো সব গরু ছাগল দিয়ে এগুলো চালানো হয়, কিন্তু এই সময়গুলো আমরা বলতে চাই না। কিন্তু যখন জননেত্রী শেখ হাসিনার ন্যূনতম ইমেজ ধরে রাখার জন্য তারা কাজ করে না, তখন তো এদের বিরুদ্ধে আসলে আর চুপ থাকা যায় না। ভাই, মেজাজটা খুব খারাপ, গালাগালি করতে ইচ্ছা করছে। মুশকিলটা হচ্ছে বয়স হয়ে গিয়েছে এবং আমরা আসলে ঠিক গালাগালি করার লোক না। তারপরে যেহেতু গালাগালি করতে ইচ্ছে হচ্ছে, আজকাল যারা গালাগালি করে তাদের কারো একজনের গালি শুনে আসি। আমার অবস্থা এই জেনজি ছাত্রীটির মতো আর কি। আমিও খুব রেসপেক্ট করতাম মিলন ভাইকে, এখনো করি, আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে কি দুঃখে, কি কারণে এই বন্যার মধ্যে কোমর পানি গলা পানিতে মানে 7-8 দিয়ে গিয়ে ছাত্রছাত্রীদেরকে এইচএসসি পরীক্ষা দিতে হবে। আমি জানি না তারেক রহমান এবং তারেক রহমানের সুপার্থী যারা আছেন তারা বুঝতেছেন পারছেন কিনা মা, যে তাদের যে শিক্ষামন্ত্রী আছেন এহসানুল হক মিলন খুবই ভালো লোক, খুবই ডেডিকেটেড লোক, কিন্তু ডেট এক্সপায়ার্ড মাল, যেটা আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম
যে তার পক্ষে এখন আর আসলে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে কাজকর্ম করার মতো অবস্থা ওনার আর নাই, এবং সেটা যে নাই এর একটা মানে বিভিন্ন ধরনের প্রমাণ প্রতিদিন তিনি দিয়ে যাচ্ছে। এর মধ্যে হচ্ছে যে এই এইচএসসি পরীক্ষার সময় এই যে সারা বাংলাদেশ ভেসে যাচ্ছে, দেশের বিশাল একটা অংশ বন্যা কবলিত, এবং বাকি সব জায়গায় যেগুলোতে বন্যা নাই, বড় বড় শহরগুলোতে রাস্তাঘাটে পানি, কোমর পানি, গলা পানি পর্যন্ত হয়ে বসে আছে, কিন্তু তাকে এইচএসসি পরীক্ষা নিতেই হবে। কেন নিতে হবে এটা নিয়ে তারা একটা প্রেস নোট দিয়েছে। আমি সেই প্রেস নোট পড়ি নাই, সরকারি প্রেস নোট পড়ার মতো আসলে রুচি হয় না, বাট পত্রিকা থেকে যেটা দেখলাম 2-3টা কথা, এর মধ্যে হচ্ছে যদি এই পরীক্ষা এই থামিয়ে দেওয়া হয়, ছাত্রছাত্রীদের অনেক ক্ষতি হবে, ভবিষ্যতে তাদের এটা হবে ওইটা হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে দেরি হয়ে যাবে। কি ঘোড়ার ডিমের বিশ্ববিদ্যালয় আমাদের সেগুলোর ভর্তি পরীক্ষা, এবং সেখানে আবার দেরি হয়ে যাচ্ছে। মানে বিশ্ববিদ্যালয়ের ভর্তির অবস্থাটা কি সেটাও আমি আপনাদেরকে একটু যদি দেখাই আর কি। আমার একজন খুব প্রিয় মানুষ আছেন, খুবই 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 প্রিয়, তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল হান্নান মাসুদ। তিনি একজন ছাত্রনেতা, তিনি একজন সংসদ সদস্য, এবং তিনি কোন সাবজেক্টে পড়েন আপনারা জানেন নাকি? তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে একটা সাবজেক্ট পড়তেন, সেটা আবার ইংরেজি সাহিত্য না, কিন্তু সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশন অ্যাট দ্য ইনস্টিটিউট অফ কি যেন আছে, এটা হচ্ছে তাদের ইনস্টিটিউটের নাম হচ্ছে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি অফ ঢাকা। মানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের টপ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়েন। এই হইল আর কি আমাদের শিক্ষার অবস্থা। মানে হান্নান মাসুদের ইংরেজি শুনে আমাদের যে শিক্ষকরা আছেন, মানে ওই ডিপার্টমেন্ট যে শিক্ষকরা আছেন, তাদের যদি মিনিমাম লাজ লজ্জা বোধ থাকতো, তাহলে তারা চাকরি ছেড়ে বাংলাদেশ ছেড়ে হিমালয়ের গর্তে বা গুহায় গিয়ে বসে ধ্যান করতে শুরু করে দিতেন, যে ভাই কি বানাইলাম, কি হইলো, এবং আমরা যে এখানে পড়ালেখা করিয়েছি লোকজনরা, এটা যেন তোমরা আর কাউরে বইলো না। এটার জন্য দরকার হলে তোমাদের কাছে আমরা কিছু টাকা পয়সা দিই, তোমরা খবরদার বইলো না যে তোমরা আমার ছাত্র। এই হচ্ছে মানে একটা সিস্টেমের যে শিক্ষার যে অবস্থা আর কি আমাদের দেশে। কিন্তু এর মধ্যেও আমাদেরকে এইচএসসিতে এই ভরা বর্ষায় ভরা এর মধ্যে নিতে হবে। আমি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে বলতে চাই যে আপনি দয়া করে আমাদের এই যে ছাত্রছাত্রীদের সমস্যাগুলোর কথা চিন্তা করেন। শুধুমাত্র গোয়ার্তুমি করলে তো হবে না, এবং এটা শুধুমাত্র যে ছাত্রছাত্রীদের সমস্যা তা কিন্তু না, এটার সাথে গোটা পরিবার জড়িয়ে থাকে। ধরেন আমার মেয়ে যদি আজকে পরীক্ষা দিতে যেত, বা আমার বোন যদি পরীক্ষা দিতে যেত, ভাই যেত, তাহলে সকাল থেকে দেখা যেত যে সারা পরিবার একটা টেনশনে উত্তেজনা। সকলের তো ভাই আর 4 হুইল ড্রাইভ পাজেরো গাড়ি নাই, তাই না? তো সকালে উঠে এই বর্ষার মধ্যে এই গলির মধ্যে রিক্সা ঢুকবে না, সিএনজি ঢুকবে না, কি করব না করব, এবং কোমর পানিতে ভিজে একটা ছেলে বা মেয়ে যখন পরীক্ষার হলে যাচ্ছে, তার এতটুকু পর্যন্ত স্যাঁতসেঁতা নোংরা পানিতে, তার কাছ থেকে আপনি পরীক্ষা আশা করেন। এই ধরনের অমানবিকতা, এই ধরনের গোয়ার্তুমি, এই ধরনের বেকুবি, এই ধরনের স্টুপিডিটি, এটার কোনো মানে হয় না। আপনারা যে কড়াকড়ির ভাব দেখাচ্ছেন, আই এগ্রি উইথ দিস ওয়ান। লেখাপড়া কড়াকড়ি করতে হবে, লেখাপড়া আহ্লাদের কিছু নাই। লেখাপড়ার সর্বশেষ আহ্লাদ আমরা দেখেছি জাতির মুক্তি ত্রাতা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি এসে বলছে এইচএসসি পরীক্ষায় দেওয়ার দরকার নাই, যা অটো পাস। তো উনি অটো পাস করে দিচ্ছে, 2-3টা কলেজের কিছু লোকজন গিয়ে সচিবালয়ে ধমকাধমকি করেছে, এবং তখন তো তাই হতো, সেটা হয়েছে। কিন্তু এই তুলনায় আপনার এইচএসসি পরীক্ষা নেন, কিন্তু এর মানে এই না যে একেবারে মানুষটাকে বিপদে আপদের মধ্যে ফেলে করতে হবে। বরঞ্চ আমাদের এই ছাত্রছাত্রীদের কিভাবে সুবিধা করে দেওয়া যায়, এই জিনিসগুলো ভাবা উচিত। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যে ভর্তি পরীক্ষা হয়, আদৌ এই ভর্তি পরীক্ষার প্রয়োজন আছে কিনা এটা নিয়ে এখন সিরিয়াসলি দেখার বিষয়। পাশ্চাত্য দেশগুলোতে আমরা তো দেখতে পাচ্ছি এখানে প্রেডিক্টেড গ্রেড, মানে কলেজ বলে দিচ্ছে যে ফার্স্ট ডিভিশন পাবে, সেকেন্ড, মানে তাদের তো আর ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন নাই, যেটাই হোক এই স্কোর পাবেন। এইটার উপরে তারা কিন্তু কন্ডিশনাল অফার লেটার বিশ্ববিদ্যালয়গুলো থেকে পেয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো বলছে ঠিক আছে, তোমার যদি নম্বর এত হয় তাহলে তুমি আমার এই সাবজেক্টে তুমি ঢুকতে পারবা। এবং বিশ্ববিদ্যালয়গুলো ক্ষেত্র বিশেষে অনেক বিশ্ববিদ্যালয় ভাইভা নিচ্ছে, মৌখিক পরীক্ষা নিচ্ছে, কিন্তু তারা মানে একটা কন্ডিশনাল অফার দিয়ে রাখছে, এবং রেজাল্ট বের হলে যদি দেখা যায় যে সেই রেজাল্ট ঠিক আছে, তাহলে কিন্তু অটোমেটিক ভর্তি হয়ে যায়। এই ধরনের একটা সিস্টেম বাংলাদেশে চালু করতে হবে। রাষ্ট্র সরকার পড়ালেখা করাচ্ছে একটা বাচ্চাকে স্কুলে 10 বছর, তারপরে কলেজে 2 বছর, 12 বছর পড়ানোর পরে রাষ্ট্রের আর একটা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলো সে পড়ালেখার একের বিন্দুমাত্র দাম দেয় না। আচ্ছা, দিল না, ভর্তি পরীক্ষার দরকার, মানলাম, আমি এটাকে আমি প্র্যাকটিক্যালি নিলাম আমাদের দেশের বাস্তবতা। মাঝখানে আওয়ামী লীগ সরকার একটা খুব চমৎকার জিনিস শুরু করেছিল, যে গুচ্ছ ভর্তি পরীক্ষা। মানে সবগুলো বিশ্ববিদ্যালয়কে তারা চেষ্টা করছিল যে একসাথে একটা ভর্তি পরীক্ষা হবে।
মুশকিলটা হচ্ছে কি সেই ইচ্ছা চালু করা যায় না, কারণ হচ্ছে ওই যে স্বার্থের টানাপোড়েন আছে, দ্বন্দ্ব আছে, অনেকগুলো কাহিনী আছে। একইভাবে আওয়ামী লীগের যেরকম মোহাম্মদ জাফর ইকবাল স্যারের মতো লোক আছেন যারা গুচ্ছ পরীক্ষা নিয়ে চিৎকার চেঁচামেচি করেছেন, আবার সেইখানে বিসি কি একটা বিসি ছিল না যেটার জন্য মোহাম্মদ জাফর ইকবালে কি বলা যায় সদ্গা দিয়ে দিল আওয়ামী লীগ। যাই হোক, ওই বিসির নাম এগুলো গুরুত্বপূর্ণ নাম না। যাই হোক, এই ধরনের গুচ্ছ পরীক্ষার চেষ্টা করা হচ্ছিল। এখন মাঝখানে হয়েছে কি, দেশ স্বাধীন হয়েছে তো আবার নতুন করে দেশ স্বাধীন হয়ে সবই স্বাধীন হয়েছে। ইভেন যে বিশ্ববিদ্যালয়গুলা এই গুচ্ছ পরীক্ষার ভিতরে ছিল, আমি শুনলাম যে তারাও অনেকে বেরিয়ে যাচ্ছে। বাংলাদেশের বড় বিশ্ববিদ্যালয় কোনোটাই গুচ্ছর মধ্যে নয়, তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমি জানি না খুলনা বিশ্ববিদ্যালয়, হয়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, প্রত্যেকে আলাদা আলাদাভাবে নেবে। এখন আমরা যারা মিডল ক্লাসের বাচ্চা কাচ্চাদেরকে পড়াশোনা করাই, মিডল ক্লাসের লোকজন একটা লোককে তার ছেলে বা মেয়েকে নিয়ে, ছেলে হলে যাই হোক, মেয়েকে নিয়ে আজকে সিলেটে যেতে হবে, কালকে খুলনা যেতে হবে, পরশু চট্টগ্রামে যেতে হবে, এবং এইটা একটা মানে কি বলা যায় অমানবিক দুর্দশার মধ্যে দিয়ে যেতে হবে। থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, বাথরুমের জায়গা নাই, গভীর রাতে ট্রেনে যাচ্ছে, ট্রেন মিস হচ্ছে, ট্রেন ডিলে হচ্ছে, বাস উল্টে পড়ে যাচ্ছে, এবং সারা বাংলাদেশেই বাচ্চাগুলোরে ছোটাছুটি করানো হচ্ছে। কি কারণে? বিশ্ববিদ্যালয়গুলো ভাবে আমাকেই বেস্ট স্টুডেন্টটা বেছে নিতে হবে, এবং সেই যার কারণে আমি অন্য কারো ভর্তি পরীক্ষার সাথে নাই। কি বেস্ট স্টুডেন্ট বেছে নেয় সেটা তো আমি একটু আগে হান্নান মাসুদের উদাহরণ দিয়ে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির একটা ডিপার্টমেন্টে পড়ে আর কি। তো সুতরাং এই জিনিসগুলোকে যদি মিলন সাহেব যদি আসলে ছাত্রছাত্রীদের কল্যাণ করতে চান, তাহলে এই বিষয়গুলোকে আসলে অ্যাড্রেস করা দরকার। এই জিনিসগুলো খুবই জরুরি। নাম্বার 2 হচ্ছে, ইভেন আমার কাছে মনে হচ্ছে যে এত লোকজনকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর প্রয়োজন আছে কিনা এটা সরকারের এখন দেখার প্রয়োজন আছে। কারণ বিশ্ববিদ্যালয় আসলে পড়তে যায় না, বিশ্ববিদ্যালয়ে যায় বিসিএস এর কোচিং করতে। এটা আমিও জানি, আপনি জানেন, এই এক বিসিএস এর ধাক্কায় ভাই সরকার ফালায় দিছে ওরা 2 বছর আগে, তাই না? সো বিসিএস ইজ ইম্পর্টেন্ট। তাই যদি হয় এইচএসসি পরীক্ষার পরে বিসিএস নিয়ে নেন, মানে এটা আমি জানি অনেকে এখন বলবেন যে তুই তো আরেক পণ্ডিত দিয়ে শুরু করেছিস। দাঁড়ান আমি জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে বলি। যেমন ধরেন এইচএসসির পরে সেনাবাহিনীতে বা সশস্ত্র বাহিনী, সবগুলাতে, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীতে কমিশন অফিসার হিসেবে লোক নিয়ে নেয় ওরা। এর মানে কি এই অফিসাররা কি এইচএসসি পাস থাকে? তা কিন্তু না। তাদেরকে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পর নির্দিষ্ট ট্রেনিং হয়, সেনাবাহিনী ট্রেনিং হয় বিএমএতে, এবং ওই সময়টাতে তারা সেখানে সামরিক বিদ্যার উপরে গ্র্যাজুয়েশনটা করেন। বাইরের আমি এখন জানি না, আগে জানতাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে বিএমএর অ্যাফিলিয়েশন আছে, সেখান থেকে একটা গ্র্যাজুয়েশন নেন। বাট এইচএসসির পরে তাদেরকে নিয়ে গিয়ে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হয়, সেই দিকে গ্র্যাজুয়েশন করা হয়, কারণ তাদের জীবনে, তাদের চাকরি জীবনে সেটাই প্রয়োজন। একই ক্ষেত্রে আমাদের সরকারি অন্যান্য চাকরিগুলোতে এটা করা উচিত, করা দরকার। এই মুহূর্তে করার দরকার হলে কি হবে, ধরেন আপনি এইচএসসি করে বিসিএস দিয়ে দিলেন, বিসিএস এ যারা অ্যাডমিন ক্যাডার পেল তাদেরকে আপনি 3 বছর 4 বছর, সেটা পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গায়, আপনি তাদেরকে পাবলিক অ্যাডমিনের উপরে বা প্রশাসন চালানোর উপরে একটা ফুল অনার্স কোর্স করেন। যারা ট্যাক্স পাবে, ধরেন এনবিআর যাবে, যারা ধরেন কাস্টমস পাবে, তাদেরকে আপনি অর্থনীতি ডিপার্টমেন্টের আন্ডারে, তাদের অনুষদের আন্ডারে একটা সাবজেক্ট খুলে দেন। সেই সাবজেক্টের উপরে তারা কর ম্যানেজমেন্ট করা বা কাস্টমস, ভ্যাট, এক্সাইজ, বাকি যে জিনিসগুলো আছে এইগুলোর উপরে তারা 3 বছর 4 বছর অনার্স পড়ুক এবং মাস্টার্স করুক, এবং তারপরে তারা চাকরিতে যোগ দিক। তাহলে হচ্ছেটা কি, বাকিরা যারা এটা সুযোগটা পেল না, হয়তো 2-3 বছর দেন, 2-3 বার সুযোগ দেন একটা লোককে, তারপরে কিন্তু সে যে সাবজেক্ট পাবো এটাতে মনোযোগ দিবে, এবং এর অধিকাংশই তখন এইসব মাইন্ড করে নেবে। অনেক ভুয়া সাবজেক্ট আছে, সেই ভুয়া সাবজেক্টগুলোতে পড়তে যাবে না। পালি একটা সাবজেক্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই পালি সাবজেক্টটা যে পড়ে যারা পড়েন, এরা এটা ব্যবহারিক প্রয়োগটা কোথায় করেন আমি জানি না, এরা কিন্তু তা করেন না। তাহলে তারা কেন করেন, যে পালি পড়েও বিসিএস দেওয়া যায়। তো যদি বিসিএসটা ওনারা আগে দিয়ে দিতে পারতেন, চাকরি হয়ে যেত, তাহলে এই পালি ডিপার্টমেন্ট টাইপের আরো যে অসংখ্য ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় খোলা হচ্ছে। এই যে বললাম হান্নান মাসুদের ডিপার্টমেন্ট, এটার নামই আমি আগে আসলে জানতাম না, আমি মূর্খ মানুষ, কিন্তু আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্ট ছিল বলে আমার মনে পড়ে না, একটাই ছিল ইংরেজি ডিপার্টমেন্ট, এবং খুব ভাব চক্কর ছিল ওদের। যাই হোক, তাহলে হতো কি, বিশ্ববিদ্যালয়ে যে যাওয়ার যে বা গ্র্যাজুয়েট হওয়ার যে একটা আকাঙ্ক্ষা, এর মূল কারণটা হচ্ছে বিসিএস, এবং বিসিএস দিয়ে দিয়ে যদি আপনি এদেরকে, ধরুন যারা পুলিশে পেল, যারা ধরেন পররাষ্ট্র পেল আইআরএ যাবে, যারা পুলিশ পেল ক্রিমিনোলজির যে সাবজেক্টগুলো আছে তাদেরকে এখানে ভর্তি করে দেন, তারা এটা পাশ করুক, এবং বাকি যারা আছেন তারা তখন
এই ধান্দা বাদ দিয়ে দিবে, এবং তারা যাদের গ্রাজুয়েট হওয়ার মতো আর্থিক সামর্থ্য আছে বা অন্যান্য পরিকল্পনা আছে, শখ আহ্লাদ আছে, তারা করে, বাকিরা কিন্তু টেকনোলজিতে চলে যেতে পারে। আমাদের অনেকগুলো টেকনোলজিক্যাল ইনস্টিটিউট তৈরি করা দরকার, এবং সেগুলোতে এদেরকে আমরা তখন স্থান দিতে পারবো। এতে হচ্ছে যে উচ্চশিক্ষার যে বিপুল ব্যয়ভার এবং এই যে বিপুল অপচয়, সেটা বন্ধ করা যায়। আমি মিলন সাহেবকে অনুরোধ করবো যে, আমি বলছি না যে এই প্রস্তাবটা আপনারা মানবেন, আমি জানি কমেন্টে অনেক লোকজন অলরেডি রেডি হয়ে গেছেন গালাগালি করার জন্য। আই লাভ দ্যাট, গালাগালি করেন, কিন্তু এই বিকল্পগুলো নিয়ে চিন্তা করেন, এবং মানুষের, আমাদের এই প্রজন্মের এই বাচ্চাগুলোর, এই স্টুডেন্টদের কিভাবে সুযোগ সুবিধা তৈরি করা যায়, কমফোর্ট দেওয়া যায়, লেখাপড়ার মান উন্নত করে। নকল আর হবে না, এটার সাথে আমি আপনার সাথে একমত, কিন্তু বাকি জিনিসগুলো কিভাবে সুবিধা করে দেওয়া যায়, সেটা নিয়ে আমার মনে সিরিয়াসলি ভাবেন। আল্লাহর ওয়াস্তে এই গোয়ার তুমি বাদ দেন, এই ভর বর্ষায়, এই ভর বন্যায় এদের উপরে আপনাদের হেডমটার দেখায় না। ব্যাকগ্রাউন্ডটা এইরকম। প্রথম কথা হচ্ছে, আমি যখন ওনাকে ইন্টারভিউ নিয়েছিলাম, উনি তখন বলেছিলেন আমি অবশ্যই বাংলাদেশে ফিরবো। আমি এও জিজ্ঞেস করেছিলাম কবে ফিরবেন, উনি বলেছিলেন সময়, সুযোগ, পরিবেশ জেনে তারপরে বলবো। এরপরে উনি প্রথম ভারতের একটি সংবাদ সংস্থা এনডিটিভি কে সাক্ষাৎকার দেন, তাতে তিনি বলেন তিনি ডিসেম্বরে ফিরতে চান। রয়টারের যে ইন্টারভিউ যেটা হয়েছে, এবং আপনাকে বলে রাখি, রয়টারের পর আরো অনেক বিদেশি মাধ্যম তার ইন্টারভিউ নিচ্ছে, যেগুলো প্রকাশিত হবে। রয়টার বলে একটু ক্রেডিবিলিটি বেড়েছে আর কি, যেহেতু পশ্চিমা সংবাদ মাধ্যম, যারা একসময় শেখ হাসিনার অত্যন্ত সমালোচক ছিলেন আর কি। তো এখন সেই কারণে তারা আর কি, যখন ইন্টারভিউতে সেখানে তারা ক্ল্যারিফাই করেন শেখ হাসিনা যে তিনি জানেন যে তার বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করা হতে পারে, তাকে হত্যাও করা হতে পারে, তা সত্ত্বেও তিনি যাবেন, তিনি নিজের দেশে ফিরতে চান। এখন কিভাবে ফিরবেন সেই প্রশ্নটা কিন্তু ওই ইন্টারভিউতে কোথাও নেই বা বলা নেই, কি পথে ফিরবেন। তো তিনি যেভাবে এসেছিলেন, যে বাংলাদেশের সেনাবাহিনীর বিমানে চেপে তিনি ভারতে এসেছিলেন, এবং উভয় দেশের মধ্যে একটা কথাবার্তা বলে তারপরেই তিনি আসা সম্ভব হয়েছিল, কারণ তার সেখানে প্রাণ সংশয় ছিল। এরপরে তিনি আসার পর ভারত সরকারের ঘোষিত নীতি হলো, তিনি যখন যেতে চাইবেন, যেভাবে যেতে চাইবেন, সেটা ভারত সরকার তার ফেরাবার সেরকম ব্যবস্থা করে দেবে। এখন তারপরে আমি সেটা কথায় কথায় বলেছিলাম, আমি যে একদিন জানতে চেয়েছিলাম যে আচ্ছা, যদি ধরুন এমন করে একটা সুযোগ এলো, কোন পথে যাওয়া পছন্দ করবেন? তার জবাব ছিল, গেলে তো আমার তৈরি করা পদ্মা সেতু দিয়েই ফিরতে চাই। কারণ ফেরার পথে আমি গোপালগঞ্জ বা টুঙ্গিপাড়ায় নামতে পারবো। এরকম নয় ঘটনাটা যে উনি ওই পথেই ফিরছেন। আমি এটাও বলেছি ওই ইন্টারভিউতে যে তিনি উত্তরবঙ্গের কোন সীমান্ত দিয়ে ফিরবেন, নাকি রংপুর দিয়ে ঢুকবেন, নাকি মুর্শিদাবাদ দিয়ে ঢুকবেন, নাকি বিমান পথে উভয় দেশের মধ্যে আলোচনা করে ফিরবেন, এগুলো ঠিক হয়। এটা একটা ওনার ইচ্ছা, একটা প্রত্যেক মানুষের একটা স্বপ্ন থাকে, তো এটা ওনার স্বপ্ন যে আবার তিনি গোপালগঞ্জে যাবেন। তো গোপালগঞ্জে যেতে গেলে তাকে সড়ক পথে যেতে হয়। এখন এরপরে আমি দেখছি যে প্রশ্ন উঠছে, আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নগুলো তো তার কাছে অবান্তর। কারণ আপনি ট্রাভেল ডকুমেন্ট থাকবে কি থাকবে না, যেতে দেবেন কি, আপনারা তো চাইছেন তাকে এনে ফাঁসি দিতে, তাই না? বাংলাদেশের লোকেরা চাইছে, তবে লোকেরা না, একাংশ, এখন এই মুহূর্তে একটা ক্ষুদ্রাংশ, তারা চায় আর কি যে তাকে নিয়ে এসে আবার তাকে ফাঁসিতে ঝোলানো। তো সেটা তো করতে গেলে এখন এই প্রশ্নগুলো কেন হচ্ছে? এখনো দেখবেন, এখনো পর্যন্ত বিএনপি অফিসিয়ালি কোনো কমেন্ট করেনি। বিএনপি যারা সরকারের ক্ষমতায়, তারা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি, এবং তারা তাদের কাছে যারা বাকি যারা প্রশ্ন তুলছেন যে ট্রাভেল ডকুমেন্ট নেই, পাসপোর্ট নেই, কিভাবে আসবেন, সে নিয়ে আপনাদের মাথা ব্যথা কেন? আপনি একজন মনে করেন যে উনি অপরাধী, উনি দেশে ফিরতে চাইছেন, একজন চলে এসেছিলেন এখানে, তিনি বাংলাদেশি নাগরিক, তিনি আর বাংলাদেশে ফিরবেন। তো তিনি চলে এসেছিলেন, যদি চলে এসে থাকেন অন্যায়ভাবে, তাহলে ফিরে যাওয়ার পর তার স্বাভাবিক বিচার হওয়া দরকার। কিন্তু এই কথাটার মধ্যে দিয়ে যে জিনিসটা, যে বার্তাটা রয়েছে, সেই বার্তাটা যেটা বাংলাদেশ সরকার চায় যে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে তাকে ফেরত পাঠানো। প্রথম কথা, শেখ হাসিনা বন্দি নন। তিনি যখন ভারতে এসেছিলেন তখন তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী, মানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, সাবেকও নন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, যিনি পদত্যাগপত্র জমাও দিয়ে আসতে পারেননি। ফলে তিনি এবার আসার পরে
তাকে তো ফেরত দেওয়ার প্রশ্নটা যখন আসে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে, একটা বন্দিকে প্রত্যর্পণ করে। শেখ হাসিনা ভারতে বন্দী নন, তিনি সবার সঙ্গে তো বহু আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন দিল্লিতে, তাই না? অস্ট্রেলিয়া, লন্ডন, আপনি যেখানে থাকেন এখান থেকেও নেতা এসছেন, কলকাতা থেকেও নেতারা এসছেন, তাদের সঙ্গে বৈঠক করেছেন। তো কেউ না, তাদের মধ্যে বন্দির সঙ্গে তো এভাবে। একজনের সাথে তো আপনার খুব সুন্দর একটা ছবি আছে, সমর রেজাউল করিমের আমি সাথে আপনার। দেখলাম, আমি দেখিনি, কারণ তার সঙ্গে আমি বোধহয় ফেসবুক ফ্রেন্ডে নেই, ফলে আমি তাকে ছবিটা দিয়ে অন্যরা আমাকে সকলে বলেছে আমরা দেখলাম আপনার একটা ছবি তার সঙ্গে রয়েছেন বসে। আমি বললাম, হ্যাঁ। জি জি, আপনি আহ, অনেকে ছবি দিতে সাহস পান না, উনি ছবি দিয়েছেন সাহস করে, এটা ভালো। দ্বিতীয় কথা যেটা সেটা বলতে চাইছি আমি, সেটা হচ্ছে যে উনি বন্দী হিসেবে যাচ্ছেন না, উনি বাংলাদেশী নাগরিক হিসেবে যাচ্ছেন। আর ধরা যাক যে তিনি, আমি বলছি ধরা যাক ওই পেট্রাপোল বেনাপোল সীমান্তে পৌঁছে গেলেন, তো পৌঁছে যাবেন, তো এবার তো তারেক রহমান সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে তাকে তাকে প্রবেশ করতে দেবেন কি দেবেন না। সেই জন্য আমি এটাও বলেছি যে তিনি এবার একা নেতা নিয়ে যাবেন, সেটাও যেমন ঘটনা, তেমনি একইভাবে কিন্তু এবার বহু সাংবাদিক যাদের ইন্টারভিউ দিচ্ছেন তারা অনেকেই যেতে পারে সঙ্গে। আর যদি সম্ভব হয় হয়তো আমিও যাওয়ার সুযোগ পেতে পারি। আর এখন আমি বলছি যে এই বিষয়টাকে একটা ইন্টারন্যাশনাল ইভেন্টে পরিণত করা, এবং সেটা অবশ্যই একটা তারেক রহমান সরকারের উপর চাপ তৈরি করা, সেই জন্য তিনি এরকম একটা স্ট্র্যাটেজি নিয়েছেন। এবং এখনো 5 মাস বাকি আছে, অর্থাৎ তিনি 5 মাস একটা সময় দিয়েছেন প্রত্যেককে। এর মধ্যে আপনারা সিদ্ধান্ত নিন আওয়ামী লীগ নিয়ে কি করবেন। যদি কিছু না করেন তাহলে আমি আসছি। কিভাবে আসছেন সেটা খুব স্বাভাবিকভাবেই, যদি ওইভাবে যদি বাংলাদেশের সেনাবাহিনী তাকে গ্রহণ না করে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার, খুব জরুরি। মনে আছে নিশ্চয়ই যে 5ই আগস্টের আগে বাংলাদেশ সেনাবাহিনী ঘোষণা করেছিল যে যদি হাজার হাজার জনতা এসে উপস্থিত হয় তাহলে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে তারা কোনো গুলি চালাবে না। সেনাবাহিনী স্বাভাবিকভাবেই সিদ্ধান্ত নিয়েছিল যাতে অযথা নিরীহ মানুষের মৃত্যু না হয়। শেখ হাসিনা যখন যাবেন তখন হাজার নয়, তো যদি লক্ষ লক্ষ মানুষ আছে, তাহলে সেনাবাহিনীকে এবারও কি বলবেন যে এবার আমরা গুলি চালাবো না? কারণ তারা তো নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, তাই না? সেদিন যদি ভূমিকা পালন করে থাকেন নিরপেক্ষ, তাহলে আজ যখন যাবেন, ফলে এটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্যও একটা পরীক্ষা। তাদেরও ঘোষণা করতে হবে যদি লাখ লাখ মানুষ, এটা ঘটনা, লাখ লাখ মানুষ আসবেন, এটা ঘটনা, এবং সেক্ষেত্রে তারা কি সেই মানুষকে রুখতে কি বলছি, আমরা কয়েকদিন আগে দেখেছি 23শে জুন প্রতিষ্ঠা দিবসে 7টা জেলায় সেনাবাহিনী নেমেছে, বিডিআর নেমেছে। কিন্তু শেখ হাসিনা যেদিন যাবেন সীমান্তের এপারেই যদি দাঁড়িয়ে থাকেন, ওপরে তো লাখ লাখ মানুষ দাঁড়িয়ে থাকবে, আমি তাদের উপর গুলি চালাতে পারবেন নাকি গুলি চালাবেন না এটা ঘোষণা করতে হবে, তাই না? সেটা একটা বিষয়। ফলে আমার কাছে এই বিষয়টা খুব অদ্ভুত মনে হয়েছে যে আহ আমার মনে হয় যে এটা আপাতত ভাবে আমি বললাম। এখন দ্বিতীয় অন্য কোনো প্রশ্ন থাকলে বা তারপরে আমি আসছি। সম্মানিত দর্শক, আজ জুলাই মাসের 13 তারিখ 2026 সাল। পড়ন্ত বিকেলে এই ভিডিওটি করছি। 11 তারিখ এবং 12 তারিখ এই দুদিন সারা বাংলাদেশে মুষলধারে বৃষ্টি। তার আগে গত এক সপ্তাহ ধরে দেশের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে প্রকৃতির বিরূপ আচরণে যেভাবে অঝরে বৃষ্টি ঝরেছে, অবস্থা দৃষ্টি মনে হয়েছে আল্লাহর গজব নাজিল হয়েছে। কেবলমাত্র চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ পাহাড়ি এলাকাগুলোতে অতি বৃষ্টির কারণে পাহাড় ধসে এ যাবৎকালে যতটা পেপারে এসেছে অ্যাবাউট 35 জনের মতো মানুষ মারা গেছেন। কত মানুষ যে গৃহহীন হয়েছেন, কত মানুষ আহত হয়েছেন, এবং যে সকল এলাকাতে রাস্তার উপরে ছিন্নমূল মানুষ বসবাস করে, অস্থায়ী সেই মাটির ঘর করে বা অন্য পলিথিন বিছিয়ে, সে সকল এলাকায় রীতিমতো হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়েছে। বসত বাটি মানে পানিতে এমন অবস্থা হয়ে গেছে, হাঁটু পানি নয়, বুক পানি, কোমর পানি।
গবাদি পশু নিয়ে, নিজেদের জীবন নিয়ে, জীবিকা নিয়ে, মানে অভুক্ত মানুষের যে আহাজারি, এসব দেখে মনে হয় যেন প্রকৃতি রুষ্ট হয়ে গেছে। যে দৃশ্য ছোটকালে কোনোদিন দেখিনি, শুনেছি, চারিদিকে অথই পানি, থই থই পানি, মানুষ মারা যাচ্ছে, দাফন কাফন করার কোনো ব্যবস্থা নেই। তখন সেই কাফন পুড়িয়ে কলা গাছের ভেলায় করে নদীতে বা বন্যার পানিতে সেই লাশ ভাসিয়ে দেওয়া হতো। এটা ৭০, ৭১, ৭২, ৭৩ সালে এরকম ঘটনা আমরা শুনেছি, কিন্তু আমি দেখিনি। কিন্তু এইবার এই ঘটনা দেখলাম। আপনারা হয়তো অনেকে সামাজিক মাধ্যমে দেখেছেন যে এরকম বেশ কয়েকটি এলাকাতে সম্পূর্ণ এলাকা ডুবে যাওয়ার কারণে সেখানে মৃত ব্যক্তিকে লাশ কলার ভেলায় দিয়ে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই যখন প্রকৃতির অবস্থা, ঠিক সেই সময়টিতে রাজনীতির অঙ্গনে অভিনয়, মোনাফিকি, বাদরামো, অমানবিক কর্মকাণ্ড চরম অবস্থায় পৌঁছে গেছে। এরকম প্রাকৃতিক যখন দুর্যোগ আসে, যখন মানুষ হেদায়েতের পথে থাকে, তখন তারা বিনম্র আচরণ করে, তওবা করে, আস্তাগফিরুল্লাহ পড়ে, ভয় পায়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং যতটা সম্ভব ক্ষমা সুন্দর দৃষ্টিতে প্রতিপক্ষকে দেখে। কিন্তু এই যে প্রকৃতির বিরূপ অবস্থা, যখন মানুষ না খেয়ে মরছে, হতাশা চারিদিকে, তখন ত্রাণ বিতরণের নামে যে অভিনয় চলছে, যে বন্যার্থদের দেখতে যাওয়ার নাম করে যে সকল ঘটনা ঘটছে, তারপরে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও সরকারের বিভিন্ন সংস্থা, ব্যক্তি, প্রতিষ্ঠান যে কর্মকাণ্ড করছে, তাতে করে যে কোনো সুস্থ মানুষ এই দৃশ্য দেখলে অসুস্থ হয়ে যাবে। রোম যখন জ্বলছিল বা পুড়ছিল, ঠিক সেই সময় নীরব বাঁশি বাজাচ্ছিল। ঠিক একই সময় এখন বাংলাদেশের সব ক্ষেত্রে স্কুল ডুবে গেছে, ছাত্রছাত্রী কোনো নামগন্ধ নাই, কিন্তু পরীক্ষা পেছানো যাবে না, পরীক্ষা দিতেই হবে। এরকম মানে বিশ্রী বিশ্রী সব ঘটনা। দেশের যখন এই অবস্থা, তখন আপনাকে সেলফি তুলতে হবে। এই সময়টার মধ্যে আপনাকে সেই ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে। প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে পুরো দক্ষিণাঞ্চল যেখানে তছনছ, সেখানে গিয়ে আপনাকে সেই ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে। এবং সেই কাজ করতে গিয়ে মানে বরিশালের গৌর নদী বা আগলঝরা এলাকাতে একটা বাজার আছে, মহাসড়কের উপর বাটাজোড় বাজার। সেই বাজারে প্রধানমন্ত্রী গিয়েছেন একটা অনুষ্ঠানে, ছোট্ট একটা গ্রাম্য অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে, এত ছোট অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তো দূরের কথা, একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও এত ছোট অনুষ্ঠান করেন না। এবং সেই অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেখানে যে বিশৃঙ্খলা অবস্থা, সেখানে যে সকল অশ্লীল অশ্রাব্য কথাবার্তা হচ্ছে, সেখানে মাইক হাতে প্রধানমন্ত্রীকে যে অসহায় অবস্থায় দেখা যাচ্ছে, এটি কোনো অবস্থাতেই 18 কোটি মানুষের একটি দেশ, সেই দেশের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় কর্মের চিত্র হতে পারে না। যখন দেখবেন এরকম অসামঞ্জস্যকর কোনো ঘটনা ঘটে, একটা যে অনুষ্ঠানে লোক হবে 200, সেখানে লোক হয়ে গেছে 2 লাখ, একটা অনুষ্ঠানে লোক হবে 2 লাখ, সেখানে লোক হয়েছে 200, এগুলো ভালো লক্ষণ নয়। নেচার ইটসেলফ এটা ডিসকোঅপারেশন করে, আপনাকে একটা মেসেজ দেয়, ইউ শুড নট গো ফরওয়ার্ড। এবং এই বিষয়গুলো আমাদের যারা মানে রাষ্ট্রকর্মে নিযুক্ত, তারা একটু খোঁজ দিলেই জানতে পারতেন যে তাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হলো তাদের বডি, শরীর। শরীর যেখানে সায় না দেয়, যে পরিবেশে শরীর সায় দেয় না, সেখানে যাওয়া উচিত নয়।
যেদিন জুলিয়াস সিজার সিনেটে ছুরিকাঘাত হলেন, সেদিন তার শরীরটা ভালো ছিল না। শরীরটা ভালো ছিল না, সারা রাত জ্বর, তারপর ম্যাজ করছিল। তো তিনি যেতে চাচ্ছিলেন না, কিন্তু তার যারা লোকজন আছে তারা খুব জোর করে তাকে সেদিন সিনেটে পাঠালো, এবং তিনি সিনেটে গেলেন ওই অসুস্থ শরীর নিয়ে, এবং ওখানে ব্রুটাস তাকে মেরে ফেলল। জিয়াউর রহমান যেদিন নিহত হন, সেদিনও তিনি ছিলেন ক্লান্ত, বিধ্বস্ত। রাত্রি 2টো পর্যন্ত তিনি ক্যান্টনমেন্টে, চিটং ক্যান্টনমেন্টে ছিলেন। তো ক্যান্টনমেন্টে যারা পরস্পর বিরোধী সেনাবাহিনীর কর্তারা ছিলেন, তাদের মধ্যে বিরোধ ছিল, সেগুলো নিষ্পত্তির চেষ্টা করেছেন। তার আগে চট্টগ্রামের রাজনৈতিক যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের সঙ্গে বৈঠক করেছেন, সেখানেও কোনো ভালো ফলাফল আসেনি। ক্লান্ত হয়ে, বিধ্বস্ত হয়ে তিনি সার্কিট হাউসে গেছেন। ফজরের আজানের সময়টাতে নর্মালি তিনি উঠে যান নামাজ পড়ার জন্য, কিন্তু সেদিন তিনি উঠতে পারেননি। আজান কানে বাজছিল, কিন্তু অন্য সময় যেভাবে তিনি উঠেন আজানের সঙ্গে সঙ্গে সেদিন উঠতে পারেননি। সেই ক্লান্তি এবং বিধ্বস্ত অবস্থায় আততায়ীরা সার্কিট হাউসে আক্রমণ চালায়। তো উনি যদি সেই রাতেই বুঝতে পারছেন যে আমার বডিটা সিগন্যাল দিচ্ছে না ঠিক মতো, অথবা তিনি যে চট্টগ্রাম যেদিন যাচ্ছিলেন অঝোরে বৃষ্টি হচ্ছিল, সিগন্যাল ব্যাড সিগন্যাল, তার চট্টগ্রামে যাওয়াটাই ঠিক হয় না, তিনি জোর করে সেখানে গিয়েছেন প্রকৃতির বিরুদ্ধে। এখন বাংলাদেশের যে প্রকৃতি এই জুলাই মাসে, জুলাইটা শুরু হলো, গত বছর জুলাইতে এমন ছিল না, তার আগের বছর জুলাই তো পুরোটাই প্রকৃতি জনগণের পক্ষে, রাজনীতিবিদদের পক্ষে করে দিয়েছিল 2024 সনের জুলাইটি। আর 2025 সনের জুলাইটি অতটা গ্রেসফুল ছিল না, কিন্তু এইবারের মতো ছিল না। এইবারে জুলাই শুরু হওয়ার আগেই শুরু হয়ে গেল জুলাই সিডিআই। সেটি নিয়ে কত লঙ্কা কাণ্ড, সেটা বন্ধ হয়ে গেছে। তারপরে শুরু হলো প্রাকৃতিক দুর্যোগ, তারপরে শুরু হলো রাজনৈতিক দুর্যোগ, শেখ হাসিনা দেশে আসবেন, এরপর আরও নানা কর্মকাণ্ড। এর প্রেক্ষিতে সরকারি দলের মধ্যে নানা রকম বিভক্তি। এক নেতা বলছেন যে আওয়ামী লীগ যে সকল ইয়াবা ব্যবসা করত, চোরাচালানি করত, টাউটারি বাটপারি করত, এখন তা বিএনপির এক শ্রেণীর নেতারা সেই কাজগুলো করছে। পার্লামেন্টে বসে এক এমপি আর এক এমপিকে বলছে আপনার বাড়ির সামনে দিয়ে ইয়াবার চালান আনা নেওয়া হয়। বোঝার চেষ্টা করুন যে ভিতরে জাস্টিস সাত্তারের আমলে যে বিরোধ ছিল, বিসংবাদ ছিল মন্ত্রী এমপিদের মধ্যে, তার চেয়ে কি এখন কম আছে না বেশি আছে? যারা ভিতর আছেন তারা বুঝতে পারবেন। সুপ্রিম কোর্ট থেকে সেক্রেটারিয়েট, সব জায়গাতে এলোমেলো অবস্থা। পুলিশের মধ্যে সর্বকালের নিকৃষ্ট অস্থিরতা চলছে। পুলিশ এখন যা কিছু ঘটছে পুলিশ ধারণ করতে পারছে না। একের পর এক বিভিন্ন আওয়ামী লীগ ট্যাগ দিয়ে, একের পর এক যাকে বলা হয় স্বাধীনতার পক্ষের শক্তির ট্যাগ দিয়ে, একের পর এক বিএনপি বিরোধী ট্যাগ দিয়ে, যেভাবে পুলিশের সমস্ত দক্ষ অভিজ্ঞ কর্মকর্তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করা হচ্ছে, পুরো পুলিশ বাহিনী ফাঁকা। খালি জায়গাতে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে খুব অল্প সময়ের জন্য। জনাব আরিফ নামক একজন এই পুলিশের এসপি কর্মকর্তা, সে তো সরাসরি সাংবাদিক নাজমুস সাকিব তার সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে যে সকল কথাবার্তা বলেছেন রীতিমতো লোমহর্ষক। অন্যদিকে গত 17 বছর ধরে পুলিশের যে সকল বড় বড় কর্তারা সাফার হয়েছেন, তারা এই জমানাতে এসে একটা পোস্ট পোর্টফোলিও পেয়ে 6 মাসের বেশি তারা ভোগ করতে পারেনি, এর মধ্যেই তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। আর নতুন নতুন জায়গায় যারা আসছে, এরা বিএনপি করবে কিভাবে? এরা নয় জামাত করে, নয় আওয়ামী লীগ করে। এর কারণ হলো
ধরুন এডিশনাল এসপি থেকে এই অল্প 2 বছরের মধ্যে একটা ছেলে যদি ডিআইজি হয়ে যায়, তাহলে রিক্রুটমেন্টটা হয়েছিল কবে, কোন আমলে হয়েছিল, কিভাবে হয়েছিল, সে আওয়ামী লীগ হয় কি করে, সরি সে বিএনপি হয় কি করে, এই অবস্থায় পুলিশে। সিমিলারলি একটা রাষ্ট্রকে চালায় সেই সিভিল সার্ভিস। সেই সিভিল সার্ভিসের সেক্রেটারি থেকে শুরু করে উপসচিব পর্যায়ের যারা ডিসি র্যাঙ্কে ছিল, পাইকারি হারে প্রথমে ওএসডি, তারপরে চাকরিচ্যুত, এবং আরও সামনে চাকরিচ্যুত করার প্ল্যান চলছে। 2018 সনে যারা ডিসি হিসেবে নিয়োজিত ছিলেন তাদের সবাইকে ওএসডি করে রাখা হয়েছে। আর এই সময়টিতে যারা এসপি ছিলেন, খুব মানে কয়েকদিন আগে এরকম 37 জন না 38 জন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কাজে ওই সময়টাতে যারা ডিসি ছিলেন তারা হয়তো কেউ এডিশনাল সেক্রেটারি হয়েছেন, কেউ হয়তো জয়েন্ট সেক্রেটারি হয়েছেন, তো তাদের সবাইকে ওএসডি করে রাখা হয়েছে। ওএসডি করে রাখার পর এখন তাদেরকে দেখা গেল যে তাদেরকে চাকরিচ্যুত করা হবে, এরকম একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তো আতঙ্ক ছড়িয়ে পড়ার কারণে তারা পারিবারিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে তছনছ হয়ে গেছে। 2018 সনে আমি নির্বাচন করেছি। আমি ওই সময়টাতে এসপি, ডিসি তাদের দ্বারা, টিওনোর দ্বারা, ওসি দ্বারা মারাত্মকভাবে অপমানিত, লাঞ্ছিত হয়েছি। শুধু আমি না, বিএনপির 300 এমপি হয়েছেন। কিন্তু এত কিছুর মধ্যে যেটা হয় যে কিছু কিছু কর্মকর্তা যারা নিজেরা তাফালিং করেছেন অগ্রগামী হয়ে, কিছু কিছু কর্মকর্তা চুপ ছিলেন, কিছু কিছু কর্মকর্তা নীরব থাকতে বাধ্য হয়েছেন, আবার কিছু কিছু কর্মকর্তা গোপনে সাহায্য সহযোগিতা করেছেন। এটা সত্য কথা। এখন আপনি শাস্তি দিবেন, শাস্তি দেওয়ার জন্য আপনি দেখেন যে আসলে কোন লোকটি অন্যায় করেছে, ঘুষ করেছে, দুর্নীতি করেছে, আওয়ামী লীগের তাফালিং করেছে, ইত্যাদি ইত্যাদি সব কিছু। যেমন ধরুন 2018 সনে আমার সাথে খুব আচরণ হয়েছে, কিন্তু তখন যে ডিসি ছিল সেই ডিসি তেমন কিছু করেনি, অনেকটা প্রফেশনাল। এসপি খুব বেশি তাফালিং দেখায়নি, কিন্তু একটা এডিশনাল এসপি ছিল, ও মাই গড, ওকে দেখে মনে হতো জয়নাল হাজারি। সে পারলে আমাদের যে এমপি প্রার্থী ছিলাম, আমাদের পাছার উপরে বুটের লাথি মারার জন্য সে সারাদিন মিলিটারি মানে যুদ্ধের যে গাম বুট আছে ওইগুলো পরে থাকতো। একজন এডিশনাল এসপি, আমি নাম জানি না, এত বেয়াদব এসপি আমি জীবনে দেখি না। আমি শিওর সেই যে এসপি কিছু করেনি ওই সময়, সেই এসপির চাকরি চলে গেছে, কিন্তু এডিশনাল এসপি এখন কোথায় আছে আই ডোন্ট নো। আবার দেখুন আমার সময়টাতে 18 সনে পটুয়াখালীতে যে এসপি ছিল, সেই ডিসি ছিল, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যান, ভদ্রলোক মানুষ, তাকে হয়তো ওএসডি করা হয়েছে, কিন্তু তারপরে একজন ডিসি গেছে, আমার নামটা মনে আসছে না, যে ডিসি আমার বাড়িটা ভেঙে দিছে। ওখানে আওয়ামী লীগ, বিএনপির যত নেতা ছিল, কামাল সম্ভবত সেই ডিসির নাম বোধহয় কামাল, এরকম কিছু একটা হবে, নরসিংদী বাড়ি, পাগলা টাইপের। পুরো পটুয়াখালীর 4টি সংসদীয় এলাকাতে বিএনপির যত মানে এমপি প্রার্থী ছিল, যত নেতাকর্মী ছিল, সবার বাবার নাম ভুলে দিচ্ছে নির্বাচনের পরপর। এবং ওখানে যে যারা আওয়ামী লীগের পান্ডা ছিল, সেই পান্ডাদের সাথে একসাথে বসে যত রকম অপকর্ম আছে সব একসাথে করতো। আচ্ছা, এখন সে কোথায় আছে? তাকে কি ওএসডি করা হয়েছে? সম্ভবত না, হয়তো সে বহাল তবিয়তে এডিশনাল সেক্রেটারি হয়ে গেছে, আমি জানি না, আই ডোন্ট নো। তো এইভাবে আমার বক্তব্যটা হলো যে আপনারা যদি শাস্তি দিতে চান কাউকে, তদন্ত করেন, তারপরে বিচার করেন, বিধি মোতাবেক তাদেরকে শাস্তি দেন। কিন্তু গণহারে, পাইকারি হারে যদি দেওয়া হয়, তাহলেই হবে কি, পর্দার আড়ালে নানা রকম খেলা হবে। আমাদের দেশে যখনই কোনো একটা সরকারের পরিবর্তন হয়েছে, এটার পেছনে প্রথমত কলকাঠি নেড়েছে সামরিক বাহিনী, দ্বিতীয়ত কলকাঠি নেড়েছে সচিবালয়, সেক্রেটারিয়েট। এখন এই বর্তমান সরকার এসে সেনাবাহিনীতে ব্যাপক পরিবর্তন হয়েছে, তারপর পুলিশে ব্যাপক ব্যাপক পরিবর্তন হয়েছে, আর সচিবালয়ে রীতিমতো কান্নার রোল পড়ে গেছে।
আর এই শক্তিগুলো যখন একটি রাজনৈতিক সরকারকে ডিসকোঅপারেশন করে তখন কি হয়? আপনি দেখেন এর আগে এরশাদের পতন হয়েছে, জেনারেল নুরুদ্দিন তাকে সাহায্য করেনি। বেগম জিয়ার পতন হয়েছে, একবার জনতার মঞ্চ হয়েছিল, সচিবালয় থেকে সমস্ত অফিসাররা বের হয়ে এসেছিল। দ্বিতীয় দফায় বেগম জিয়ার পতন হয়েছিল, সামরিক বাহিনী তার কথা শুনেনি, মঈনুদ্দিন ফখরুদ্দিন। এইবার শেখ হাসিনার পতন হলো বিকজ এইবার সামরিক বাহিনী শেখ হাসিনার কথা মতো গুলি চালাতে রাজি হয়নি, আর গুলি চালানোর মতো অবস্থা তাদের ছিল না। এই কারণে হলো একটা বাহিনীকে শক্তিশালী করার জন্য যে ট্রেনিং দরকার, শেখ হাসিনার সমস্ত ফোকাস ছিল পুলিশকে কেন্দ্র করে। আর্মিকে সে পুরো সময়টাকে অবহেলা করেছে, তাদেরকে সুযোগ দিয়েছে, সুবিধা দিয়েছে যেন তাদের ভুঁড়ি বাড়ে, যেন তাদের যুদ্ধ করার ক্ষমতা কমে যায়, যেন তাদের লোভ হয়, তারা ব্যবসা বাণিজ্য পায়, বড় বড় পোর্টফোলিও পায়। জাতিসংঘ মিশনে যাও, টাকা উপার্জন করো, রেশনে আসো, বিভিন্ন দূতাবাসে কাজকর্ম করো, এই রাস্তা বানাও, গাড়ি বানাও, কন্ট্রাক্টারি করো, কিন্তু বন্দুক তুলে নিও না। আর সেই কাজ করার ফলে কি হলো, এই সুশৃঙ্খল বাহিনীটি এরকম একটা পরিস্থিতি মোকাবেলা করার মতো যে সাহস দরকার, নেতৃত্ব দরকার, এটা শেখ হাসিনার জমানাতে এক জেনারেল ওয়াকারুজ্জামানকে দায়ী করলে হবে না, এটা ছিল না। ট্রেনিংগুলো হয়নি। আপনি গোলাবারুদ নিয়মিত তাদেরকে সরবরাহ করা হতো না, তাদেরকে সারা বছর তাদের কাছে অস্ত্র থাকতো কিনা আমার সন্দেহ। আমরা শুনতাম যে অনেক অস্ত্রের পিনগুলো খুলে কোতে রাখা হতো, অস্ত্র থাকতো কিন্তু ওই যে ফায়ারিং পিন তাদের ছিল না। আমি এগুলো শুনেছি এই সমস্ত কথাবার্তা। তো সেই বাহিনী কী করে এরকম একটা পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করবে? এবং সেই অবস্থা আর্মিদের মধ্যে যে ট্রমা, সেটা এখনও আছে। এখন আর্মিকে গালাগালি করা হচ্ছে, এখন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, কিন্তু তারা যে পুরো জিনিসটি অতীতের মতো করে হ্যান্ডেল করবে, এটা এই 17 বছর কন্টিনিউয়াসলি তাদেরকে অবদমিত করার পর আবার এখন এই জমানাতে যখন আর এক দফা চাকরিচ্যুতি সমস্ত সিনিয়র জেনারেল আপ টু কর্নেলের উপরে পর্যন্ত যত পদ পদবি আছে সবগুলোকে ট্যাগ দিয়ে আপনি তাড়িয়ে দিলেন। আমান আজমির মতো লোকদেরকে আপনি প্রমোশন দিলেন, ভূতাপেক্ষা প্রমোশন দিলেন, অনেক লোককে আপনি খুব বেশি প্রমোশন দিয়ে সামনে এগিয়ে নিয়ে আসলেন। ফলে ওখানে যে ভ্যাকুয়ামগুলো তৈরি হয়েছে, এই ভ্যাকুয়ামগুলো যত বেশি হবে ততই পর্দার আড়ালে খেলাধুলা বেশি হবে, নানা রকম দুর্ঘটনা ঘটবে, নানা রকম অর্শনের সংকেত দেখা দেবে, অবিশ্বাস দেখা দেবে, এবং রাষ্ট্র পরিচালনা এবং রাজনীতির যে স্বাভাবিক সৌন্দর্য আছে, স্বাভাবিক রিদম আছে, এগুলো থাকবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।